হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। 1296 খ্রিস্টাব্দেও দিল্লি সুলতানি সাম্রাজ্য কেবল উত্তর ভারতের একটি সীমাবদ্ধ গণ্ডির মধ্যেই আবদ্ধ ছিল। আমরা সবাই জানি যে কুতুবুদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানির প্রতিষ্ঠা করেন। এরপর একাধিক শাসক দিল্লির সিংহাসনে বসলেও 1206 থেকে 1296 দীর্ঘ এই 90 বছরেও দিল্লি সুলতানি সাম্রাজ্য এই বিন্ধ্য পর্বতকে কিন্তু কোনোভাবেই অতিক্রম করতে পারেনি। অথচ পরবর্তী 20 বছরের মধ্যেই অর্থাৎ 1316 খ্রিস্টাব্দের মধ্যেই দিল্লি সুলতানি সাম্রাজ্য শুধু বিন্ধ্য পর্বতকেই অতিক্রম করল না, তা সুদূর দাক্ষিণাত্যের ভূখণ্ড পর্যন্ত স্পর্শ করল। 1316 এই মানচিত্র দেখে নিশ্চয়ই তোমরা তা অনুমান করতে পারছো। তো এই বৃহত্তর সাম্রাজ্যের রূপকার যিনি ছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির সময়ে এই বৃহৎ সাম্রাজ্য নির্মাণের ক্ষেত্রে প্রধানত 3টি ফ্যাক্টরকে আমরা চিহ্নিত করতে পারি। প্রথম হচ্ছে আলাউদ্দিনের মানসিকতা বা তার মেন্টালিটি, দ্বিতীয়ত হচ্ছে সমকালীন পরিস্থিতি বা সিচুয়েশন, এবং 3 নম্বর তার নেসেসিটি বা প্রয়োজন। তাহলে প্রথমেই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে আলাউদ্দিনের মানসিকতা কী ছিল। আলাউদ্দিন খলজি ছিলেন একজন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি ও প্রবল সাম্রাজ্যবাদী শাসক। সিংহাসনে বসার পর তিনি এমন 2টি সিদ্ধান্ত নিয়েছিলেন যা থেকে আমরা পরিষ্কারভাবে তার সম্পর্কে এই কথাগুলি বলতে পারি। প্রথমত, তিনি একটি নতুন ধর্ম প্রচারের পরিকল্পনা করেন, এবং দ্বিতীয়ত ম্যাসিডোনীয় সাম্রাজ্যের সম্রাট দিগ্বিজয়ী বীর আলেকজান্ডারের মতো বিশ্ব বিজয়ের পরিকল্পনা তিনিও করেছিলেন। আলাউদ্দিন ভেবেছিলেন যে এ কাজে তার প্রধান সহায় হবে তার একান্ত ঘনিষ্ঠ 4 সেনাপতি উলুগ খান, জাফর খান, নুসরত খান এবং আলব খান। আলাউদ্দিন খলজি মনে করতেন যে হজরত মোহাম্মদ যেমন তার প্রধান সহযোগী আবু বকর, ওমর, ওসমান এবং আলীকে সঙ্গে নিয়ে ইসলামের প্রসার করেছিলেন, ঠিক তেমনই তিনিও তার এই 4 সহযোগীকে সঙ্গে নিয়ে একটি নতুন ধর্ম প্রচার করবেন এবং আলেকজান্ডারের মতন বিশ্ব বিজয় করবেন। তো আলাউদ্দিন খলজির এই উচ্চাকাঙ্ক্ষী মানসিকতা বা ভাবনা চিন্তার উপর যিনি নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করলেন তিনি ছিলেন দিল্লির কোতোয়াল আলাউল মুলক। তোমরা নিশ্চয়ই জিয়াউদ্দিন বরনির নাম জানো। ঐতিহাসিক জিয়াউদ্দিন বরনি আলাউদ্দিন খলজির সমসাময়িক ছিলেন। এই আলাউল মুলক ছিলেন জিয়াউদ্দিন বরনির কাকা। আলাউল মুলক যেমন দিল্লির কোতোয়াল ছিলেন, তেমনি তিনি আলাউদ্দিন খলজির দীর্ঘদিনের সঙ্গী এবং ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। তিনি আলাউদ্দিন খলজিকে বোঝালেন যে নতুন ধর্মের উদ্ভাবন ও প্রচার তা হচ্ছে নবীর কাজ, সুলতানের নয়। এবং সত্যি কথা বলতে শুধু ক্ষমতার জোরে আলাউদ্দিন খলজি কিন্তু সফল হবেন না নতুন ধর্ম প্রচারে। এক্ষেত্রে ঈশ্বর বা আল্লাহর আশীর্বাদেরও প্রয়োজন আছে। তৃতীয়ত, তিনি এটাও বোঝানোর চেষ্টা করলেন যে এই হিন্দুস্থানের অধিকাংশ ভূখণ্ড সুলতানি সাম্রাজ্যের বাইরে রয়েছে। তো সুলতানের উচিত সেই সব অঞ্চল দখল করে সাম্রাজ্য গঠন করা, দিগ্বিজয় নয়। তো আলাউল মুলকের এই সমস্ত কথা শোনার পর আলাউদ্দিন খলজি কিছুটা বাস্তববাদী হওয়ার চেষ্টা করলেন এবং তিনি এই যে নতুন ধর্ম প্রচার ও আলেকজান্ডারের মতন বিশ্ব বিজয়ের যে পরিকল্পনা তা পরিত্যাগ করলেন। যদিও তার অন্তরে বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠার যে বাসনা তা যে বজায় ছিল তা বোঝা যায় তার নিজ নামে খুতবা এবং তার সময়কালে প্রবর্তিত মুদ্রা থেকে। আলাউদ্দিন খলজি খুতবা ও মুদ্রায় নিজেকে সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলেছিলেন। তোমরা এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল করার চেষ্টা করবে। অনেক পরীক্ষাতে এখান থেকে কিন্তু একটি প্রশ্ন রাখা হয় যে দিল্লির কোন সুলতান নিজেকে সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলেছিলেন। ওকে, তো আলাউদ্দিনের প্রবল উচ্চাকাঙ্ক্ষী ও সাম্রাজ্যবাদী মানসিকতার তো একটা পরিচয় আমরা পেলাম, এবং বুঝতেই পারছি যে এই ধরনের মানসিকতা ওনাকে বৃহত্তর সাম্রাজ্য বিস্তারে যে প্ররোচিত করবে সেটাই স্বাভাবিক ছিল। এরপর আমরা দেখি যে কি এমন পরিস্থিতি বা কি এমন প্রয়োজন ওই সময় অ্যারাইজ করেছিল যা অনুঘটকের মতন কাজ করল আলাউদ্দিন খলজির বৃহত্তর সাম্রাজ্য বিস্তারে। আমরা এর আগের ভিডিও থেকেই জেনেছি যে আলাউদ্দিন খলজি যখন সিংহাসনে বসেন তার পরবর্তী সময় থেকে প্রায় 10 বছর একাধিকবার মঙ্গলরা উত্তর পশ্চিম দিক থেকে ভারতবর্ষে আক্রমণ করেছিল। তো এই সমস্ত মঙ্গল আক্রমণকে সফলভাবে প্রতিরোধ করার জন্য আলাউদ্দিন খলজি রিয়েলাইজ করলেন যে রাজধানী দিল্লিতে একটি স্থায়ী সেনাবাহিনী রাখতে হবে, এবং এই ভাবনা থেকেই
রাজধানীতে একটি বিশাল ও সুসজ্জিত প্রায় 4,75,000-এর সংখ্যার একটি স্থায়ী সেনাবাহিনী রাখা হয়েছিল। তোমরা মনে রাখবে যে দিল্লির সুলতানদের মধ্যে আলাউদ্দিন খলজি প্রথম সুলতান, যিনি রাজধানীতে একটি পার্মানেন্ট স্ট্যান্ডিং আর্মি বা স্থায়ী সেনাবাহিনী রেখেছিলেন। অনেক সময় পরীক্ষাতে এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো এই বিশাল সেনাবাহিনী রাখার সুফল তিনি পেয়েছিলেন। প্রত্যেকটি মঙ্গল আক্রমণকে তিনি কিন্তু সফলভাবে প্রতিরোধ করেছিলেন। এর ফলে তার সেনাবাহিনীর যেমন কনফিডেন্স বেড়েছিল, তেমনি আলাউদ্দিন খলজি এবং তার সেনাপতিরাও কিন্তু আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। এই আত্মবিশ্বাস ভারতবর্ষের অন্যান্য প্রান্তে নতুন নতুন অঞ্চল বিজয়ে বা নতুন নতুন অঞ্চলে অভিযান প্রেরণে যথেষ্ট সহায়ক হয়েছিল। তবে এই বিশাল সেনাবাহিনী রাখতে গিয়ে যেটা হয়েছিল যে আলাউদ্দিনের যে প্রশাসনিক ব্যয় বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার তা কিন্তু যথেষ্ট বেড়ে গিয়েছিল। তার কারণ আলাউদ্দিন খলজি দিল্লির সুলতানদের মধ্যে প্রথম, যিনি তার এই সেনাদের নগদ অর্থে বেতন প্রদান করতেন। তো তোমরা বুঝতেই পারছো যে এই বিশাল সংখ্যক সেনাবাহিনীকে নগদ অর্থে বেতন প্রদান করতে কত টাকার দরকার ছিল। তো এখান থেকেই আসে প্রয়োজন যে এই বিশাল সামরিক বাহিনীর ব্যয় মেটানোর জন্য প্রয়োজন ছিল প্রচুর পরিমাণ অর্থের। তো আমরা আলাউদ্দিন খলজি সম্পর্কে যখন আরও পরবর্তী ক্লাস করব, ওনার অর্থনৈতিক সংস্কার পড়ব, সেখানে দেখার চেষ্টা করব যে আলাউদ্দিন খলজি একাধিক অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে চেষ্টা করেছিলেন যে প্রশাসনের এই যে অতিরিক্ত ব্যয়, সেই ব্যয়কে সামলানোর। কিন্তু তাতেও এই ব্যয় সামলানো যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে পড়ছিল। তাই উনি মনে করেছিলেন যে ভারতবর্ষের যে সমস্ত অঞ্চল এখনও তার সাম্রাজ্যের মধ্যে আসেনি, সেই সমস্ত নতুন নতুন রাজ্য যদি উনি দখল করতে পারেন, সেখান থেকে প্রচুর সম্পদ উনি আহরণ করতে পারেন। সিংহাসনে বসার আগেই ওনার কিন্তু একটা অভিজ্ঞতা ছিল। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে সিংহাসনে বসার আগে 1296তেই উনি দাক্ষিণাত্যে দেবগিরি অভিযান করেন এবং সেখান থেকে প্রচুর সম্পদ উনি পেয়েছিলেন। তো এই বিষয়টি ওনার মাথায় ছিল। ফলে উনি চাইছিলেন যে নতুন নতুন অঞ্চল দখল করে সেখানকার সম্পদকে ওনার প্রশাসনের যে ব্যয়, সেই ব্যয়কে সফলভাবে মেনটেন করার জন্য ইউটিলাইজ করতে। ওকে, তাহলে মোটামুটি আমরা কেন আলাউদ্দিন খলজি বৃহত্তর সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা করেছিলেন বা অভিযান পাঠিয়েছিলেন তার একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু বুঝতে পারলাম। এবার চলো আমরা দেখে নিই যে আলাউদ্দিন সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে এই বিন্ধ্য পর্বতের উত্তরে অর্থাৎ উত্তর ভারতে উনি কোন সময় অভিযান পাঠিয়েছিলেন এবং বিন্ধ্য পর্বতের দক্ষিণে বা দক্ষিণ ভারতেই বা উনি অভিযান পরিচালনা করেছিলেন কোন সময়। তো মোটামুটি দেখা যায় যে উত্তর ভারতে সাম্রাজ্য সম্প্রসারণের জন্য 1299 থেকে 1311 এই সময়ের মধ্যে উনি অভিযান পাঠিয়েছিলেন। তার মধ্যে 1299 থেকে 1305-এর মধ্যেই ওনার উল্লেখযোগ্য অভিযানগুলো পরিচালিত হয়েছিল উত্তর ভারতে, যা আমরা পরবর্তী আলোচনায় দেখব। আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে প্রধানত অভিযান চলেছিল 1307 থেকে 1313 খ্রিস্টাব্দ পর্যন্ত। যাই হোক, আমরা উত্তর ভারতে আলাউদ্দিন খলজির যে অভিযান, সেই অভিযানকে প্রথমে দেখি। তোমরা এই মানচিত্রটা আগে ভালো করে একটু দেখে নাও। এখানে আমি বেশ কিছু অঞ্চলকে চিহ্নিত করেছি উত্তর ভারতের। এগুলো যদি মাথায় থাকে আমাদের এই আলোচনাটাকে বুঝতে সুবিধে হবে। তো আলাউদ্দিন খলজি 1296-তে যখন সিংহাসনে বসেন, তার ইমিডিয়েট পরেই উনি এই মুলতান এবং সিন্ধু অঞ্চলে একটা অভিযান পাঠিয়েছিলেন। যদিও তোমরা খেয়াল করো যে এই মুলতান এবং সিন্ধু তা কিন্তু তখন সুলতানি যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য সীমার মধ্যেই ছিল। তাহলে উনি অভিযান কেন পাঠিয়েছিলেন? এই ঘটনাটি আমি এর আগেও ডিসকাশন করেছি। আলাউদ্দিনের ক্ষমতায় যে উত্থান, সেই ভিডিওতে আমি এই বিষয়টি আরও বিস্তারে বলার চেষ্টা করেছি। তবুও এখানে আরেকবার বলে দিই যে আলাউদ্দিন যখন দিল্লি দখল করলেন, তখন জালালউদ্দিন খলজির পরিবারের কিছু সদস্য তারা মুলতানে জালালউদ্দিন খলজির যে মধ্যম পুত্র আরকালি খান, তার কাছে আশ্রয় নিয়েছিলেন। মানে আলাউদ্দিন খলজি বিরোধী একটি জোট এই মুলতানে কিন্তু তৈরি হয়েছিল। তো সিংহাসনে বসার পরেই আলাউদ্দিন রিয়েলাইজ করলেন যে অবশ্যই প্রথমে এদেরকে দমন করতে হবে এবং এই উদ্দেশ্যেই তিনি তার ভাই উলুগ খান এবং তার অন্যতম সেনাপতি জাফর খানকে পাঠিয়েছিলেন এই মুলতান এবং সিন্ধু তার যে পারিবারিক শত্রু তাদের হাত থেকে মুক্ত করতে। তো খুব সফলভাবেই এবং খুব সহজেই
জাফর খান এবং উলুগ খান মুলতান, উচ এই সমস্ত অঞ্চল দখল করে নিয়েছিলেন এবং আলাউদ্দিন খলজি তার ভাই উলুগ খানকে এই মুলতান এবং সিন্ধু অঞ্চলের গভর্নর বা প্রশাসক করেছিলেন। ওকে, এরপর আলাউদ্দিন খলজি অভিযান পাঠিয়েছিলেন 1299 খ্রিস্টাব্দে গুজরাটের বিরুদ্ধে। এবং তোমরা মনে রাখবে যেই গুজরাট অভিযান ছিল আলাউদ্দিন খলজির সময়ে নতুন করে সাম্রাজ্য বিস্তার বা সাম্রাজ্য সম্প্রসারণের ক্ষেত্রে প্রথম অভিযান। অনেক সময় পরীক্ষাতে এখান থেকেও কিন্তু প্রশ্ন থাকে যে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসার পর প্রথম কোথায় অভিযান পাঠিয়েছিলেন বা প্রথম কাদের বিরুদ্ধে অভিযান পাঠিয়েছিলেন। তো সাম্রাজ্য সম্প্রসারণের লক্ষ্যে আলাউদ্দিন খলজির প্রথম অভিযান ছিল এই গুজরাট অভিযান, সাল হচ্ছে 1299। তো এবার আমরা বোঝার চেষ্টা করি যে উনি গুজরাটে কেন অভিযান পাঠিয়েছিলেন। দু একটি কারণ আমরা একটু দেখে নিই। প্রথম যে কারণটিকে আমরা চিহ্নিত করার চেষ্টা করব তা হচ্ছে অর্থনৈতিক কারণ। এখানে মানচিত্রে খেয়াল করো, এই যে আমি ইয়েলো কালার দিয়ে বিভিন্ন রেখাগুলো টেনেছি, এই রেখাগুলো আর কিছুই না, এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল উত্তর ভারতে, বেসিক্যালি এই উত্তর ভারতের এই রেখাগুলি হচ্ছে সড়ক পথে ট্রেড রুটস, মানে বাণিজ্য পথ। ঠিক আছে, তো এই বাণিজ্য পথগুলো তোমরা যদি খেয়াল করো দেখবে তা গুজরাটে এসে মিট করছে এবং গুজরাটে এসে এই বাণিজ্য পথের সাথে বহির্বাণিজ্যের যে রাস্তা তার একটা লিঙ্ক তৈরি হচ্ছে। তো বুঝতেই পারছো যে উত্তর ভারতে বিশেষ করে গাঙ্গে উপত্যকার যে বাণিজ্য পথগুলো তা বহির্বাণিজ্যের জন্য নির্ভর করত গুজরাটের বিভিন্ন বন্দরের উপর, বিশেষ করে উত্তর ভারতের ক্ষেত্রে। ওকে, দক্ষিণ ভারতের ক্ষেত্রে আলাদা সিনারিও ছিল। এর ফলে গুজরাট কিন্তু যেহেতু এই বাণিজ্যকে তারা কন্ট্রোল করত, তাই যথেষ্ট সম্পদশালী হয়ে উঠেছিল। গুজরাটের রাজকোষ এই বাণিজ্যকে নিয়ন্ত্রণ করায় যথেষ্ট স্ফীত হয়ে উঠেছিল। তো আলাউদ্দিন খলজি বুঝতে পেরেছিলেন যে গুজরাটের ওপর যদি উনি কন্ট্রোল তৈরি করতে পারেন তাহলে এই যে বাণিজ্যের মাধ্যমে আসা প্রচুর পরিমাণ অর্থ তা কিন্তু তার রাজকোষে জমা পড়বে। তো এই একটি অর্থনৈতিক কারণ ছিল। এর সাথে যুক্ত হয়েছিল একটি সামরিক কারণ। আমরা যে সময়কার ইতিহাস নিয়ে আলোচনা করছি সেই সময়কার প্রশাসকদের সেনাবাহিনীর অন্যতম একটি যান বা বাহন ছিল ঘোড়া। তোমরা অনেকেই হয়তো জানো যে আমাদের ভারতবর্ষে খুব উন্নত জাতের ঘোড়া কিন্তু পাওয়া যায় না। উন্নত জাতের ঘোড়া ভারতবর্ষে মধ্যযুগ থেকে বা তারও আগে থেকে আমদানি করা হতো মধ্য এশিয়া থেকে। তো আমরা যে সময়কার আলোচনা করছি এই সময় এই সম্পূর্ণ মধ্য এশিয়ার ওপরে কন্ট্রোল রেখেছিল মঙ্গলরা। তার কথা আমরা এর আগের ভিডিও থেকে জেনেছি। বিশেষ করে তোমরা যদি এই মানচিত্রটা দেখো তাহলে আরও বুঝতে পারবে ভালো করে। দেখো, এই সমস্ত অঞ্চলের ওপর মঙ্গলদের কন্ট্রোল। এবার এক সময় স্থলপথে এখান থেকেই ঘোড়াগুলো ভারতবর্ষে আনা হতো, কিন্তু যেহেতু মঙ্গলদের সাথে কন্ট্রোল এবং মঙ্গলদের সঙ্গে আলাউদ্দিন খলজির একটা বিবাদ চলছে, ফলে এই রাস্তা দিয়ে তো ঘোড়া আনা সম্ভব হচ্ছে না। তো ওই ঘোড়াগুলো আনা হচ্ছিল জলপথে। এই আরব দেশ থেকে বা মধ্য এশিয়ার সমস্ত ঘোড়া আসছিল এই জলপথে গুজরাটের মধ্য দিয়ে। তো যদি গুজরাটের ওপর কন্ট্রোল তৈরি হয় তাহলে খুব সহজেই আলাউদ্দিন খলজি তার সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় ঘোড়া কিন্তু এই রাস্তা দিয়ে আনতে পারতেন। তো এটি একটি দ্বিতীয় কারণ। এছাড়াও তৃতীয় আর একটি কারণকে এখানে চিহ্নিত করা যেতে পারে। সোমেশ্বর তার রাসমালা কাব্যগ্রন্থে একটি ঘটনার বর্ণনা করেছেন। সেই ঘটনা থেকে জানা যায় যে গুজরাটের রাজা তার এক মন্ত্রী মাধব, তিনি দীর্ঘদিন রাজ্যে অনুপস্থিত থাকায় সেই সুযোগে কাজে লাগিয়ে তার স্ত্রীর কিন্তু অমর্যাদা করেন। তো নিরুপায় হয়ে মন্ত্রী মাধব তখন এই অন্যায়ের প্রতিকারের জন্য আলাউদ্দিনের সাহায্য প্রার্থনা করেন। তো অনেক ঐতিহাসিক বলেন যে এই ঘটনার মধ্যে কিছুটা সত্যতা হয়তো আছে। তা না হলে আলাউদ্দিন খলজি, যেখানে চিতোর, রণথম্বর বা এই রাজপুতানা অঞ্চল তখনও অনধিকৃত রয়ে গেছে, এই সমস্ত অঞ্চল তখন অধিকার করা হয়নি, উনি এতটা কনফিডেন্স কিভাবে পেলেন যে উনি গুজরাটে প্রথম অভিযান পাঠিয়ে দিলেন? নিশ্চয়ই রাজকর্মচারীদের মধ্যে কেউ ওনাকে আশ্বস্ত করেছিল যে তারা হয়তো সাহায্য করতে পারে। ওকে, তো 1299-তে আলাউদ্দিনের এই গুজরাট অভিযানের পিছনে আমরা মোটামুটি এই কারণগুলোকে চিহ্নিত করতে পারি। আলাউদ্দিন খলজি এই গুজরাট অভিযানের জন্য উলুগ খান এবং নুসরাত খানকে দায়িত্ব দিলেন।
এখানে আমি বলে রাখি যে কোন কোন অভিযানে কারা কারা নেতৃত্ব দিচ্ছেন এগুলো অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষাতে অনেক সময় এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন রাখা হয়। গুজরাটের শাসক ছিলেন এ সময় বাঘেলা রাজপুত বংশীয় কর্ণদেব বা রায়করণ। গুজরাটের রাজধানী এ সময় ছিল আনহিলওয়ারা। দেখো আমি মানচিত্রে আনহিলওয়ারাকে চিহ্নিত করেছি। তো 1299 খ্রিস্টাব্দে নুসরাত খান দিল্লি থেকে তার সেনাবাহিনীর অংশ নিয়ে বেরোলেন। অপরদিকে উলুগ খানও তার সেনাবাহিনীর অংশ নিয়ে এগিয়ে এলেন। দুই সেনাবাহিনী মোটামুটি এরকম জায়গায় মিট করল এবং তারা একত্রে আনহিলওয়ারা আক্রমণ করল। এইভাবে অতর্কিতে আনহিলওয়ারা আক্রান্ত হচ্ছে এই খবর কিন্তু গুজরাটের রাজা কর্ণদেবের ছিল না। তিনি হতচকিত হয়ে পড়লেন এবং পাজেলড হয়ে তিনি কি করবেন বুঝতে পারলেন না। তো কর্ণদেব এই রকম একটা পরিস্থিতিতে সুলতানি বাহিনীকে প্রতিরোধ করার পরিবর্তে তিনি তার শিশুকন্যা দেবলা দেবীকে নিয়ে দাক্ষিণাত্যের দেবগিরিতে পালিয়ে গেলেন। ফলে সুলতানি বাহিনী বিনা বাধায় গুজরাটের রাজধানী আনহিলওয়ারা দখল ও লুণ্ঠন করল। কর্ণদেবের প্রধান রানী কমলা দেবী সুলতানি সেনার হাতে ধরা পড়েন। কমলা দেবীকে এরপর দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আলাউদ্দিন খলজি কমলা দেবীকে কিন্তু পূর্ণ সম্মান দিয়ে বিবাহ করেন এবং কিছুদিন পর এই কমলা দেবী হয়ে ওঠেন মালিকা-ই জাহান বা প্রধান রানী। তোমরা খেয়াল করো, এই গুজরাটের পশ্চিম দিকে এই যে সোমনাথ, এই সোমনাথেই আছে বিখ্যাত সোমনাথের মন্দির, শিব মন্দির, যে মন্দির একাধিকবার লুণ্ঠিত হয়েছিল। তো আলাউদ্দিনের সেনারাও এ সময় এই সোমনাথ মন্দির আবার লুণ্ঠন ও ধ্বংস করলেন। গুজরাটের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর এবং শহর ক্যাম্বে, এই হচ্ছে ক্যাম্বের লোকেশন, তা লুণ্ঠন করা হলো এবং ধ্বংস করা হলো। এছাড়াও গুজরাটের একাধিক শহর লুণ্ঠিত হলো। এই ক্যাম্বে অঞ্চল থেকেই নুসরাত খান এক মুসলিম বণিক বা এক মুসলিম খাজার কাছ থেকে খুব জোর করে একজন কৃতদাসকে সংগ্রহ করলেন। সেই কৃতদাসের নাম হচ্ছে কাফুর বা হাজার দিনারি। কেন কাফুরকে হাজার দিনারি বলা হয় এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ডিবেট আছে। তবে সাধারণ যে প্রচলিত ধারণা তাতে যে মুসলিম বণিকের কাছ থেকে নুসরাত খান কাফুরকে সংগ্রহ করেছিলেন সেই মুসলিম বণিক সম্ভবত এই কাফুরকে 1000 দিনার দিয়ে কিনেছিলেন। তো এই কাফুর ছিলেন যথেষ্ট সুদর্শন এবং একজন খোজা বা নপুংসক বা ক্লিব। ওকে, তো এই কৃতদাসকে নুসরাত খান দিল্লিতে নিয়ে আসেন এবং তোমরা সবাই জানো যে পরবর্তীতে তিনি মালিক কাফুর নামে আলাউদ্দিনের অত্যন্ত প্রিয় পাত্রে পরিণত হন এবং দক্ষিণ ভারতে যখন আলাউদ্দিন খলজি অভিযান পাঠিয়েছিলেন তার প্রধান নেতৃত্বে ছিলেন কিন্তু মালিক কাফুর, যে ইতিহাস আজকের ক্লাসেই আমরা জানব। এই গুজরাট অঞ্চলের শাসক বা গভর্নর নিযুক্ত হলেন আলপ খান। আলপ খানের সম্পর্কে আমরা এর আগেই জেনেছি। আলাউদ্দিন খলজির সম্পর্কে তিনি হচ্ছেন শালা। তো সিংহাসনে আরোহণের পরেই 1299 খ্রিস্টাব্দে আলাউদ্দিন অতি সহজে এভাবে গুজরাট দখল করবেন এটা তার কল্পনারও অতীত ছিল। কারণ এর আগেও একাধিক সুলতান গুজরাট অভিযান করেছিলেন, অনেকে ব্যর্থ হয়েছিলেন, অনেকে সাময়িকভাবে সফল হয়েছিলেন, কিন্তু পাকাপাকিভাবে গুজরাটকে কিন্তু কেউ দিল্লি সুলতানির অধীনে রাখতে সফল হননি। ফলে এই ঘটনার পর আলাউদ্দিনের মর্যাদা প্রজাদের মধ্যে যেমন বৃদ্ধি পেয়েছিল তেমন তিনি ভীষণ রকম আত্মবিশ্বাসী এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছিলেন। এবং আলোচনা শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যে আলাউদ্দিন খলজি একটি নতুন ধর্মমত প্রবর্তনের পরিকল্পনা এবং বিশ্বজয়ের পরিকল্পনা করেছিলেন। সেই প্ল্যান কিন্তু তার এসেছিল এই গুজরাট অভিযানের পরেই। তো যাই হোক, এরপর আমরা দেখি যে আলাউদ্দিনের দ্বিতীয় অভিযান কোথায় ছিল। 1301 খ্রিস্টাব্দে আলাউদ্দিন রণথম্বর অভিযান করেন। মানচিত্রে তোমরা একটু রণথম্বরকে দেখে নাও। আলাউদ্দিনের সময় এই রণথম্বর কিন্তু যথেষ্ট শক্তিশালী একটি রাজপুত রাজ্য ছিল। তো রণথম্বর অভিযানের কারণ হিসাবে আমরা প্রথমেই বলতে পারি যে রণথম্বরের শাসক বিদ্রোহী নব মুসলমানকে আশ্রয় দিয়ে আলাউদ্দিনের বিরাগভাজন হয়েছিলেন। কি এই ঘটনাটি একটু সংক্ষেপে আমরা জেনে নিই। 1299-তে যখন গুজরাট অভিযান সফলভাবে করা হলো, তারপর সুলতানি বাহিনী যখন গুজরাট থেকে দিল্লি ফিরছেন, সেই সময় এই বাহিনীর মধ্যে নব মুসলমানরা অনেকে ছিলেন। নব মুসলমান কারা এ সম্পর্কে আজকে নতুন কিছু বলার প্রয়োজন আমি বোধ করছি না, কারণ
জালালউদ্দিন ফিরোজ খলজির যে আলোচনা, সেখানে আমি কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো এই নবমুসলমানদের মধ্যে বেশ অনেকেই এই যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের শেয়ার নিয়ে বা ভাগ নিয়ে একটি বিদ্রোহ করেছিল, এবং তাদের মধ্যে দুজন, মোহাম্মদ শাহ এবং খবরু, তারা রণথম্বরে পালিয়ে এসেছিলেন এবং রণথম্বরের শাসক তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। আলাউদ্দিন খলজি এই মোহাম্মদ শাহ এবং খবরুকে দিল্লির হাতে তুলে দেওয়ার প্রস্তাব পাঠিয়েছিলেন রণথম্বরের শাসকের কাছে, কিন্তু তিনি তা মানেননি। এর ফলে স্বাভাবিকভাবেই আলাউদ্দিন খলজি রণথম্বরের শাসকের প্রতি ভীষণ রকমের অসন্তুষ্ট ছিলেন। দ্বিতীয়ত, তোমরা মানচিত্রে খেয়াল করো যে দিল্লি সুলতানির যে সাম্রাজ্য সীমা, তার খুব কাছেই ছিল রণথম্বর। তো দিল্লি সুলতানির নিরাপত্তার ক্ষেত্রে রণথম্বরের স্বাধীন অস্তিত্ব আলাউদ্দিনের কাছে কিন্তু যথেষ্ট বিপজ্জনক মনে হচ্ছিল। আর তৃতীয়ত, জালালউদ্দিন খলজিও তার সময়কালে রণথম্বর অভিযান করেছিলেন এবং ব্যর্থ হয়েছিলেন। সেই ইতিহাস আমরা জালালউদ্দিন খলজির যে আলোচনা সেখানে জেনেছি। এর ফলে আলাউদ্দিন খলজির কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল যে যেভাবেই হোক রণথম্বর তাকে দখল করতেই হবে বা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতেই হবে। তো এবারও আলাউদ্দিন খলজি গুজরাট বিজয়ের দুই নায়ক উলুগ খান এবং নুসরাত খানকে রণথম্বর অভিযানের দায়িত্ব দিলেন। এ সময় রণথম্বরের শাসক ছিলেন তৃতীয় পৃথ্বীরাজের বংশধর চৌহান বংশীয় রানা হামির দেব। আচ্ছা, এই প্রসঙ্গে আমি তোমাদের বলে রাখি, খেয়াল করবে যে আমি বিভিন্ন রাজা রাজবংশের উল্লেখ করার চেষ্টা করছি। অনেক সময় পরীক্ষাতে রানা হামির দেব কোন রাজবংশের শাসক ছিলেন এই রকমও প্রশ্ন কিন্তু আসতে দেখা গেছে। তো তোমরা এই বিষয়গুলি একটু খেয়াল করবে। যত সহজে গুজরাটকে দখল করা গিয়েছিল, রণথম্বর বিজয় কিন্তু ততটা সহজ হলো না। উলুগ খান এবং নুসরাত খান রণথম্বর তো আক্রমণ করলেন। রণথম্বরের একটি জেলা ঝৈন খুব সহজেই সুলতানি বাহিনী দখল করে নিল এবং ব্যাপক লুটপাট চালালো। কিন্তু রণথম্বরের যে দুর্গ, সেই দুর্গ কিন্তু তারা দখল করতে ব্যর্থ হলেন এবং দুর্ভাগ্যজনকভাবে এই দুর্গ দখলের চেষ্টা করতে গিয়েই নুসরাত খান নিহত হলেন। উলুগ খানও যুদ্ধে পরাজিত হলেন। ঠিক এই রকম একটা ক্রাইসিসে, এই রকম একটা পরিস্থিতিতে আলাউদ্দিন খলজি নিজে এবার দিল্লি থেকে রণথম্বর এলেন। আলাউদ্দিন খলজির আগমনের ফলে সেনাবাহিনীর মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে বেড়ে গেল এবং দুর্গ অবরোধের যে প্রক্রিয়া, সেটাও যথেষ্ট জোরদার হলো। প্রায় 3 মাস দুর্গ অবরুদ্ধ থাকার পর হামির দেবের দুই মন্ত্রী রণমল এবং রতন পালের বিশ্বাসঘাতকতার ফলে আলাউদ্দিন অবশেষে সফল হলেন দুর্গ দখল করতে। হামির দেব যুদ্ধে নিহত হলেন। হামির দেবের প্রধান রানী রঙ্গা দেবী সহ অন্যান্য রাজপুত মহিলারা জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দিয়ে মর্যাদা রক্ষা করেন। এই অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জনের প্রথাকে বলা হতো জহর ব্রত। আমির খসরুর বর্ণনায় এর উল্লেখ আছে। বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে রণমল ও রতনপালকে আলাউদ্দিন খলজি মৃত্যুদণ্ড দিলেন। এরপর ঝৈন সহ রণথম্বরের শাসন দায়িত্ব দেওয়া হলো উলুগ খানকে, মানে আলাউদ্দিন খলজির ভাইকে। যদিও দুর্ভাগ্যজনকভাবে কয়েক মাস পর উলুগ খান আকস্মিকভাবে মারা গেলেন। তাহলে তোমরা খেয়াল করো, 1301 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির প্রধান 4টি স্তম্ভের মতন যে 4 সেনাপতি, তার মধ্যে 2 জন নুসরাত খান এবং উলুগ খান মারা যাচ্ছেন। আর এর আগের ভিডিওতেই আলাউদ্দিন খলজির সময়কার যে মঙ্গল আক্রমণ, সেই আলোচনাতে আমরা দেখেছিলাম যে 1299 খ্রিস্টাব্দে একটি মঙ্গল আক্রমণে ওনার অন্যতম সেনাপতি জাফর খান নিহত হয়েছিলেন। এই জন্য 1301-এর পর কোনো ঘটনাতেই কিন্তু তোমরা জাফর খান, নুসরাত খান এবং উলুগ খানের উল্লেখ আর ইতিহাসে পাবে না। যদিও আলপ খান তখনও জীবিত ছিলেন এবং তিনি ছিলেন গুজরাটের প্রশাসক। এর পরবর্তী অভিযান 1303 খ্রিস্টাব্দে হয়েছিল চিতোরের বিরুদ্ধে। তোমরা একটু মানচিত্রে দেখো, এই যে রাজপুতানা অঞ্চল, এই অঞ্চলে এই হচ্ছে চিতোর। এ সময় রাজপুতানার সর্বাধিক শক্তিশালী রাজ্য ছিল মেবার। এই মেবারের রাজধানী ছিল চিতোর। সুউচ্চ পাহাড়ের উপর নির্মিত চিতোরগড় দুর্গ ছিল যেমন সুন্দর তেমনই দুর্ভেদ্য। 1301 খ্রিস্টাব্দে চিতোরের রানা হিসেবে সিংহাসনে বসেন গুহিল রাজবংশের সমর সিংয়ের পুত্র রতন সিং। 1303 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে আলাউদ্দিন দিল্লি থেকে রওনা দিলেন চিতোরের উদ্দেশ্যে। তার এই অভিযানের সঙ্গী হয়েছিলেন সমকালীন ঐতিহাসিক ও কবি আমির খসরু।
অনেক পরীক্ষাতেই কিন্তু এখান থেকে একটি প্রশ্ন রাখা হয় যে আলাউদ্দিন খলজির কোন অভিযানে আমির খসরু তার সঙ্গী হয়েছিলেন। আমির খসরু তার খাজাইনুল ফুতুহ গ্রন্থে চিতরগড় দুর্গের বর্ণনা, কিভাবে এই দুর্ভেদ্য দুর্গ অবরোধ করা হয়েছিল, কিভাবে তা দখল করা হয়েছিল প্রভৃতির বর্ণনা দিয়েছিলেন। দীর্ঘ 7-8 মাস দুর্গ অবরুদ্ধ থাকার পর অবশেষে রাজপুতরা সুলতানের কাছে বশ্যতা স্বীকারে বাধ্য হন। রানা রতন সিংহ হয়তো যুদ্ধে প্রাণ হারান। গোরা ও বাদল নামে 2 রাজপুত যোদ্ধা যুদ্ধক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব দেখান। আমির খসরুর বর্ণনা অনুসারে সুলতানি সেনারা আলাউদ্দিনের নির্দেশে একদিনে 30,000 রাজপুত নরনারী ও শিশুকে হত্যা করে। এই ধরনের নৃশংসতার জন্য আলাউদ্দিন খলজি কিন্তু ইতিহাসে যথেষ্ট নিন্দিত হয়ে আছেন। তো যাই হোক, রাজপুত রমণীরা দুর্গের মধ্যে জহর ব্রত পালন করে প্রাণ বিসর্জন দেন। জহর ব্রত কি আমরা ইতিমধ্যেই তা জেনেছি। আলাউদ্দিন তার জ্যেষ্ঠ পুত্র খিজির খান, যখন তিনি নিতান্তই নাবালক, মানে তখন তার বয়স 7-8 বছর, এই খিজির খানকে চিতোরের প্রশাসক নিযুক্ত করেন। আর এই খিজির খানের নাম অনুসারেই চিতোরের নাম রাখা হয়েছিল খিজিরাবাদ। এগুলো থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হতে পারে। যদিও খিজির খান দীর্ঘদিন চিতোরে অবস্থান করতে পারেননি, কারণ চিতোরের রাজপুতরা এতটাই স্বাধীনচেতা ছিল যে তারা বিভিন্নভাবে চেষ্টা করছিল যে এখান থেকে সুলতানি শাসনকে উচ্ছেদ করতে, এবং শেষ পর্যন্ত খিজির খান দিল্লিতে ফিরে যেতে বাধ্য হলেন। মানে রাজপুতরা এই যে নিরন্তর ও প্রবল অসহযোগিতা করছিল, এর ফলেই খিজির খান 1311 খ্রিস্টাব্দে একজন রাজপুত মালদেব, তিনি অবশ্যই দিল্লির অনুগত ছিলেন, তাকে চিতোরের দায়িত্ব দিয়ে উনি দিল্লিতে ফিরে গেলেন। আলাউদ্দিনের চিতোর অভিযান প্রসঙ্গে যে বিষয়টি উল্লেখ না করলেই নয় তা হচ্ছে রানী পদ্মিনীর কাহিনী। কি এই রানী পদ্মিনীর কাহিনী? একটি প্রচলিত কাহিনী অনুসারে আলাউদ্দিন রানা রতন সিংহের অনন্যা সুন্দরী স্ত্রী পদ্মিনীকে লাভ করার জন্য চিতোর আক্রমণ করেছিলেন। আবুল ফজল, ফেরিস্তা প্রমুখ ঐতিহাসিকের বর্ণনায় এই ঘটনার উল্লেখ আছে। ব্রিটিশ ঐতিহাসিক কর্নেল টড তার অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থান গ্রন্থেও এই ঘটনাটিকে ঐতিহাসিক তথ্য হিসেবে তুলে ধরেন। অপরদিকে ডক্টর K.S. লাল, ডক্টর গৌরীশঙ্কর ওঝা প্রমুখ ইতিহাসবিদ এই ঘটনাকে কাল্পনিক ও যুক্তিহীন বলে বর্ণনা করেন। ওনারা কী ধরনের যুক্তি দেখান? ওনাদের মতে চিতোর অভিযানে আলাউদ্দিনের সঙ্গী ছিলেন আমির খসরু, এটা তো আমরা জানলাম। অথচ আমির খসরু কোথাও তার লেখাতে রানী পদ্মিনীর বিষয়ে কিন্তু কিছু উল্লেখ করেননি। সমকালীন ঐতিহাসিক জিয়াউদ্দিন বরণী বা ইসামিও এ বিষয়ে কিছু উল্লেখ করেননি। যদি সত্যি সত্যি এরকম কিছু ঘটতো, নিশ্চয়ই আমির খসরু, জিয়াউদ্দিন বরণী বা ইসামির লেখায় রানী পদ্মিনীর কাহিনী উঠে আসতো। আসলে উত্তর ভারতের কবি মালিক মোহাম্মদ জয়সি তার পদ্মাবত কাব্যে এই কাহিনীর উল্লেখ করেছিলেন। এই কাব্য রচিত হয়েছিল 1540 খ্রিস্টাব্দে, অর্থাৎ আলাউদ্দিনের চিতোর বিজয়ের 237 বছর পর। জয়সির পদ্মাবত কাব্য ছিল একটি কাল্পনিক ও আলংকারিক রোমান্টিক সাহিত্য। রাজস্থানী চারণ কবিরা রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে আদৌ পরিচিত না হয়েই এই কাহিনীকে সত্য বলে প্রচার করেন। পরবর্তীতে অনেক লেখক ও ঐতিহাসিক এই প্রচলিত কাহিনীর ওপর ভিত্তি করে আলাউদ্দিনের চিতোর অভিযানের উদ্দেশ্য হিসেবে পদ্মিনীর কাহিনীকে যুক্ত করেন। ফলে চিতোর অভিযানের পিছনে রানী পদ্মিনীকে পাওয়ার যে ঘটনা, এই ঘটনা কতটা ঐতিহাসিকভাবে সত্য তা নিয়ে কিন্তু একটি বড় প্রশ্নচিহ্ন থেকেই যায়। তো যাই হোক, চিতোরের পর আলাউদ্দিন খলজি 1305 খ্রিস্টাব্দে যে অভিযান পাঠালেন তা হচ্ছে মালবের বিরুদ্ধে। এই হচ্ছে মালব মালভূমি, ঠিক আছে, বিন্ধ্য পর্বতের উপরে উত্তরে, এখানে হচ্ছে মালব মালভূমি। তো এই মালব অভিযান করা হয়েছিল 1305 খ্রিস্টাব্দে। এ সময় মালবের রাজা ছিলেন মহলাকদেব। আইন উল মুলক মুলতানির ওপর মালব অভিযানের দায়িত্ব দিয়েছিলেন আলাউদ্দিন খলজি। মালবরাজ মহলাকদেব পরাজিত হলে মালবের উজ্জয়িনী, চান্দেরি, মান্ডু, ধার দিল্লির অন্তর্ভুক্ত হয় 1305 খ্রিস্টাব্দে। তো এই মালব অঞ্চলের শাসনকর্তা আলাউদ্দিন খলজি করেছিলেন আইনুল মুলককে। ওকে,
তো মোটামুটি তোমরা যদি মানচিত্রটা এবার লক্ষ্য করো, এটা দেখো, এটার ডেভেলপমেন্টটা খেয়াল করো, তাহলে আমরা প্রথমে দেখলাম গুজরাট, তারপরে চিতোর এবং তারপর মালব অঞ্চল। রাজপুতানার আরও কিছু ছোটোখাটো অঞ্চল ছিল যেগুলো আলাউদ্দিন খলজির সময়ে দখল করে নেওয়া হয়েছিল। তো এর মধ্যে যে দুটি উল্লেখযোগ্য অভিযান, তার প্রথমটি হচ্ছে সিওয়ানা দখল, যেটা হয়েছিল 1308 খ্রিস্টাব্দে। এবার মানচিত্রে তোমরা দেখো, এই হচ্ছে সিওয়ানার লোকেশন এবং তার নিচে জালোর বলে আরেকটি জায়গা। এ সময় সিওয়ানার রাজা ছিলেন পারমার বংশের রাজপুত শীতলদেব। উনি এই সময় দিল্লির কর্তৃত্বকে অস্বীকার করার স্পর্ধা দেখিয়েছিলেন এবং এই জন্য আলাউদ্দিন স্বয়ং দিল্লি থেকে সিওয়ানা অভিযান করেন। 1308 খ্রিস্টাব্দে সিওয়ানার দুর্গ সুলতান দখল করেন, শীতলদেব নিহত হন। আলাউদ্দিন তার সেনাপতি কামাল উদ্দিন গুর্গকে এখানকার শাসনের দায়িত্ব দিয়ে দিল্লি ফিরে আসেন। মানে কামাল উদ্দিন গুর্গ হলেন সিওয়ানা অঞ্চলের প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর বা ইকতাদার। এর পরবর্তী যে অভিযান তা হচ্ছে জালোরের বিরুদ্ধে। 1311 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির সময় জালোর দখল করা হয়েছিল। সিওয়ানার নিচেই হচ্ছে জালোর। এ সময় জালোরের রাজা ছিলেন চৌহান বংশীয় কনহরদেব। সুলতানি বাহিনী প্রাথমিকভাবে জালোর দখলে ব্যর্থ হলে আলাউদ্দিন কামাল উদ্দিন গুর্গকে জালোর দখলের দায়িত্ব দিলেন। কামাল উদ্দিন গুর্গ এ সময় সিওয়ানার প্রশাসক ছিলেন, তো তিনি এবার জালোর দখলের নেতৃত্ব দিলেন। তিনি সফলভাবেই কিন্তু 1311 খ্রিস্টাব্দে জালোর দখল করে নিলেন। আলাউদ্দিন খলজি কামাল উদ্দিন গুর্গকে সিওয়ানা সহ এই জালোর অঞ্চলের প্রশাসক করে দিলেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1311 খ্রিস্টাব্দে জালোর দখলের মধ্যে দিয়ে সমগ্র রাজপুতানায় দিল্লির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মানচিত্রের যে ডেভেলপমেন্ট, উত্তর ভারতে সুলতানি সাম্রাজ্যের ডেভেলপমেন্ট, সেটা এবার তোমরা একটু দেখে নাও। এবার আমরা জানব দক্ষিণ ভারতে আলাউদ্দিনের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে। বিন্ধ্য পর্বতের দক্ষিণে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখো বর্তমান মহারাষ্ট্র অঞ্চলে দেবগিরি বলে তখন একটি শক্তিশালী হিন্দু রাজ্য ছিল। দেবগিরির উল্লেখ আমরা এর আগেও পেয়েছি। এছাড়াও দক্ষিণ ভারতে আরও 3টি শক্তিশালী রাজ্য ছিল, তা হচ্ছে তেলেঙ্গানা, হৈসল এবং সুদূর দক্ষিণে পাণ্ড্যরাজ্য। আলাউদ্দিনের সময়ে দেবগিরি রাজ্যের শাসক ছিলেন রামচন্দ্র দেব, এর রাজধানী ছিল দেবগিরি। এই তেলেঙ্গানা রাজ্যের শাসক ছিলেন প্রতাপরুদ্র দেব এবং এই তেলেঙ্গানার রাজধানী ছিল বরঙ্গল। হৈসল রাজ্যের রাজা এই সময় ছিলেন তৃতীয় বীরবল্লাল এবং হৈসল রাজ্যের রাজধানী ছিল দ্বার সমুদ্র। এবং সুদূর দক্ষিণে পাণ্ড্য রাজ্যের রাজা এই সময় ছিলেন কুলশেখর এবং রাজধানী মাদুরাই। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ইনফরমেশন। বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। সুতরাং তোমরা এই ইনফরমেশনগুলোকে একদম মাথায় বসিয়ে নেবার চেষ্টা করবে। তাহলে চলো এবার দক্ষিণ ভারতে আলাউদ্দিনের সাম্রাজ্য বিস্তার ইতিহাসকে আমরা একটু দেখে নিই। 1303 খ্রিস্টাব্দ, এ সময় আলাউদ্দিন খলজি স্বয়ং চিতোর দখলের জন্য দিল্লি থেকে অভিযান করেছিলেন। ইতিপূর্বেই আমরা এটা জানলাম। এই সালেই প্রথম আলাউদ্দিন খলজি এই কারা অঞ্চল থেকে একটি অভিযান পাঠিয়েছিলেন তেলেঙ্গানার বিরুদ্ধে। এবং খেয়াল করে দেখো, এই অভিযানটি পাঠানো হচ্ছে বাংলা এবং উড়িষ্যার মধ্যে দিয়ে। মানে একটি দীর্ঘ পথ অতিক্রম করে সেনাবাহিনীকে তেলেঙ্গানায় আসতে হয়েছিল, কিন্তু তার পাঠানো এই অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। তাহলে সুলতান হিসেবে একটি ব্যর্থ অভিযান দিয়ে শুরু হয়েছিল আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযান। কি, এটা তো আমরা বলতেই পারি। দাক্ষিণাত্যের বিরুদ্ধে আলাউদ্দিনের প্রথম সফল অভিযান ছিল দেবগিরির বিরুদ্ধে এবং সময়কাল হচ্ছে 1307-8 খ্রিস্টাব্দ। কেন দেবগিরির বিরুদ্ধে আলাউদ্দিন খলজি অভিযান প্রেরণ করলেন সেটা একটু চলো আমরা দেখে নিই। আলাউদ্দিন খলজি যখন কারা অঞ্চলের শাসনকর্তা ছিলেন সে সময় 1296 খ্রিস্টাব্দে তিনি প্রথম দেবগিরি অভিযান করেন। এই ইতিহাস তো আমরা এর আগে জেনেইছি। দেবগিরির শাসক এই সময় ছিলেন যাদব বংশীয় রামচন্দ্র দেব। তিনি আলাউদ্দিন খলজিকে এই 1296 খ্রিস্টাব্দে তার রাজ্যের অন্তর্ভুক্ত এই যে ইলিচপুর অঞ্চল, এই ইলিচপুর অঞ্চলের থেকে যে কর সংগ্রহ হয় তা প্রতি বছর আলাউদ্দিনকে প্রেরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং সত্যি কথা বলতে রামচন্দ্র দেব কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করেও আসছিলেন। কিন্তু 1304-5 থেকেই দেখা গেল যে রামচন্দ্র দেব তার এই প্রতিশ্রুতি কিন্তু আর রক্ষা করছেন না। অর্থাৎ এই যে বার্ষিক কর
পাঠানোর যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মতন উনি কিন্তু কর প্রদান করছিলেন না। যদিও ঐতিহাসিক ইসামির বর্ণনা থেকে জানা যায় যে রামচন্দ্রদেব গোপনে আলাউদ্দিনের নিকট এক দূত পাঠিয়ে জানিয়েছিলেন যে কর না দেওয়ার ব্যাপারে তিনি কত অসহায়। এর কারণ তার এক পুত্র ভিল্লামা ও রাজ্যের অভিজাতরা সুলতানের প্রতি আনুগত্য জানাতে রাজি ছিলেন না। আসলে শুরু থেকেই রামচন্দ্রদেব আলাউদ্দিন খলজির প্রতি আনুগত্য জানালেও তার পুত্ররা কিন্তু তার পিতার এই সিদ্ধান্তে অখুশি ছিলেন এবং তার রাজদরবারের অন্যান্য যে কর্মচারী তারাও এর বিরোধিতা করছিলেন এবং এর ফলেই দেখা গেল যে রামচন্দ্রদেব ইচ্ছা থাকলেও তিনি দিল্লিতে কর পাঠাতে পারছিলেন না। ফলে রামচন্দ্রদেব খুব কৌশলে তার রাজ্যে একটি সুলতানি অভিযান পাঠানোর কথাই হয়তো আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছিলেন। এছাড়াও দ্বিতীয় আরেকটি কারণকে আমরা কিন্তু চিহ্নিত করতে পারি। তোমাদের মনে পড়ছে যে দিল্লির সুলতানি সেনা 1299-তে যখন গুজরাট আক্রমণ করল, তখন গুজরাটের পরাজিত রাজা কর্ণদেব তিনি কিন্তু পালিয়ে গিয়ে এই দেবগিরিতে আশ্রয় নিয়েছিলেন। ফলে কর্ণদেবকে এই দেবগিরিতে আশ্রয় দেওয়ার জন্য আলাউদ্দিন খলজি কিন্তু যথেষ্ট রুষ্ট হয়েছিলেন। এছাড়াও কর্ণদেব যখন গুজরাট থেকে দেবগিরিতে পালিয়ে আসেন তখন তিনি সাথে তার শিশুকন্যা দেবলা দেবীকেও কিন্তু নিয়ে এসেছিলেন। এদিকে দেবলা দেবীর মা এবং কর্ণদেবের প্রাক্তন স্ত্রী যাকে আলাউদ্দিন খলজি বিবাহ করেন, সেই কমলা দেবী এই সময় আলাউদ্দিন খলজির কাছে অনুরোধ করতে লাগেন যে তার কন্যাকে যেন দিল্লিতে নিয়ে আসা হয়। তো দেবগিরি অভিযানের পিছনে এই আরেকটি কারণকেও কিন্তু চিহ্নিত করা যেতে পারে। তো যাই হোক, 1307-8 খ্রিস্টাব্দে মালিক কাফুরকে বিশেষ ক্ষমতা ও মর্যাদা সহ দেবগিরি অভিযানের দায়িত্ব দেওয়া হলো। তার সহকারী নিয়োগ করা হয় খাজা হাজিকে। 30,000 সুলতানি সেনা এই অভিযানে পাঠানো হয়েছিল। আলাউদ্দিন খলজি মালবের শাসনকর্তা আইন উল মুলক এবং গুজরাটের শাসনকর্তা আলপ খাঁকে বলেছিলেন যে তারা যেন মালিক কাফুরকে সার্বিকভাবে এই অভিযানে সাহায্য করেন। তো মালিক কাফুর দিল্লি থেকে মালব হয়ে গুজরাটের মধ্যে দিয়ে তিনি দেবগিরিতে অভিযান করলেন। আমির খসরু বা ফেরিস্তা যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা থেকে জানা যায় যে দেবগিরির রাজা রামচন্দ্রদেব প্রায় কোনো বাধাই দিলেন না এবং প্রায় বিনা যুদ্ধেই তিনি আত্মসমর্পণ করেন। রামচন্দ্রদেব আত্মসমর্পণ করার পরেই রায়করণ উনি তেলেঙ্গানার দিকে পালিয়ে যাচ্ছেন এবং দেবলা দেবীকে দিল্লিতে এ সময় নিয়ে আসা হচ্ছে। দিল্লিতে কয়েক বছর পর আলাউদ্দিনের পুত্র খিজির খানের সঙ্গে দেবলা দেবীর বিবাহ দেওয়া হয়। মালিক কাফুর দেবগিরিতে প্রচুর ধনরত্ন লাভ করেন। তিনি রামচন্দ্রদেবকে অত্যন্ত মর্যাদার সাথে দিল্লিতে নিয়ে আসেন। দিল্লিতে আলাউদ্দিন ও রামচন্দ্রদেবের প্রতি অত্যন্ত সদয় ব্যবহার করেন এবং 6 মাস রামচন্দ্রদেব সুলতানের অতিথি হিসেবে অবস্থান করেন। আলাউদ্দিন রামচন্দ্রদেবকে রায় রায়ান বা রাজার রাজা উপাধিতে ভূষিত করেন এবং 1 লক্ষ স্বর্ণমুদ্রা প্রদান করেন। গুজরাটের নভসারী যে অঞ্চল, এই দেখো মানচিত্রে, এইখানে হচ্ছে নভসারী অঞ্চল। এই অঞ্চলটিও দেবগিরি রাজ্যের সঙ্গে যুক্ত করে রামচন্দ্রদেবকে অর্পণ করেন আলাউদ্দিন খলজি। রামচন্দ্রদেবও তার কন্যা জাঠ্যপালের সঙ্গে আলাউদ্দিনের বিবাহ দেন। ফলে আলাউদ্দিনের সঙ্গে দেবগিরির রাজা রামচন্দ্রদেবের কিন্তু আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেল। তো এখানে দাঁড়িয়ে তোমাদের মনে হতে পারে যে আলাউদ্দিন খলজি কি মহানুভবতার পরিচয় দিচ্ছেন। উনি উত্তর ভারতে যে সমস্ত রাজ্যগুলোর বিরুদ্ধে অভিযান পাঠালেন সেখানে তিনি সেই রাজ্য দখল করে নিজস্ব অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দিলেন, অথচ দেবগিরি রাজ্যের ক্ষেত্রে উনি এই ধরনের একটি উদার মানসিকতার পরিচয় রাখছেন। হঠাৎ করে কি আলাউদ্দিন খলজি তাহলে বদলে গেলেন? তো এই রকম যদি ধারণা তোমাদের তৈরি হয় তাহলে বলবো যে তোমরা ভুল ভাবছো। আসলে আলাউদ্দিন খলজি এত বিচক্ষণ একজন শাসক ছিলেন এবং এই কারণেই হয়তো তিনি সফল হয়েছিলেন বিরাট সাম্রাজ্য বিস্তারে। খেয়াল করো, আলাউদ্দিনের দক্ষিণ ভারত অভিযানের ক্ষেত্রে আমরা প্রথমেই কি দেখলাম যে 1303 খ্রিস্টাব্দে এই কারা অঞ্চল থেকে উনি একটি অভিযান তেলেঙ্গানায় পাঠিয়েছিলেন, যেটা কিন্তু ব্যর্থ হয়েছিল। তো এই ব্যর্থতা থেকে আলাউদ্দিন খলজি যেটা উপলব্ধি করলেন যে দাক্ষিণাত্যে এমন একজনকে প্রয়োজন বা এমন একটি সামরিক ঘাঁটি প্রয়োজন যেখান থেকে উনি আরও দক্ষিণে অভিযানগুলো প্রেরণ করতে পারবেন। এবং এই কারণেই
দেবগিরির সাথে ওনার এই সুসম্পর্ক নির্মাণ, যাতে দাক্ষিণাত্যের বাকি অভিযানে দেবগিরির উনি সম্পূর্ণ সহযোগিতা পেতে পারেন এবং দেবগিরিকে উনি ওনার বেস ক্যাম্প হিসাবে ব্যবহার করতে পারেন। তো আমরা বলতে পারি যে রামচন্দ্র দেবের প্রতি এই উদার ব্যবহার ছিল আলাউদ্দিনের এক অসাধারণ কূটনৈতিক চাল। ওকে, তো এরপর দেখো, দেবগিরির সাথে এই ধরনের সম্পর্ক তৈরি করার পরেই আলাউদ্দিন 1309-10 তেলেঙ্গানাতে কিন্তু অভিযান পাঠাচ্ছেন। এর প্রথম যে কারণ তা হচ্ছে 1303 খ্রিস্টাব্দে তেলেঙ্গানাতে সুলতানি বাহিনীর ব্যর্থতা, ফলে তার তো প্রতিশোধ নিতেই হবে। এছাড়াও শুরুতেই আমরা যে বিষয়ে কথা বলেছিলাম যে আলাউদ্দিন খলজির প্রশাসন পরিচালনার জন্য প্রয়োজন ছিল প্রচুর অর্থ সম্পদের, এবং এই দক্ষিণ ভারত অভিযানের পিছনে ওনার যে মেইন মোটিভ তা কিন্তু ছিল ধনসম্পদ সংগ্রহ। তো তেলেঙ্গানা রাজ্যের বিরুদ্ধেও অভিযানের পিছনে এই ধনসম্পদ সংগ্রহ করাই কিন্তু অন্যতম একটি উদ্দেশ্য ছিল। আলাউদ্দিনের নির্দেশে মালিক কাফুর আবার 1309 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তেলেঙ্গানা অভিযান করেন এবং মোটামুটি একই পথে, মানে মালব হয়ে গুজরাট হয়ে এবার দেবগিরির উপর দিয়ে তিনি তেলেঙ্গানায় আসছেন। বুঝতেই পারছো, মালিক কাফুর দেবগিরিকে একদম তার বেস ক্যাম্প বানিয়েছিলেন। এই অভিযানে রামচন্দ্র দেব সার্বিকভাবে মালিক কাফুরকে সাহায্য করেন। তাহলে বোঝা যাচ্ছে তো যে আলাউদ্দিন খলজির যে ডিপ্লোম্যাসি। 1310 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সুলতানি বাহিনী রাজধানী বরঙ্গলের দুর্গ অবরোধ করছেন। তেলেঙ্গানার রাজা প্রতাপরুদ্রদেব প্রবল প্রতিরোধ গড়ে তুললেও অবশেষে সুলতানি বাহিনীর কাছে পরাজয় স্বীকার করে সন্ধির প্রস্তাব দেন, যা মালিক কাফুর সাদরে গ্রহণ করেন। এখানে একটু বলে রাখি যে আলাউদ্দিন খলজি যখন তেলেঙ্গানার উদ্দেশ্যে মালিক কাফুরকে প্রেরণ করেন, তখন উনি বলেই দিয়েছিলেন যে তুমি সমগ্র শক্তি প্রয়োগ করবে যাতে রাজা প্রতাপরুদ্রদেব পরাজয় স্বীকার করেন, কিন্তু একবার উনি সন্ধির প্রস্তাব দিলে তুমি সেই প্রস্তাবকে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রহণ করবে। জিয়াউদ্দিন বরণীর মতে সন্ধির শর্তানুসারে প্রতাপরুদ্রদেব কাফুরকে 100 হাতি, 7000 ঘোড়া এবং অগণিত ধনরত্ন প্রদান করেন। বিখ্যাত কোহিনূর মণি এই সময় প্রতাপরুদ্রদেবের থেকে কাফুর দিল্লিতে এনেছিলেন। এই কোহিনূর মণির উল্লেখ আমরা এর পরবর্তী ইতিহাসে একাধিকবার পাব। তো দিল্লিতে প্রথম এই কোহিনূর মণি এই তেলেঙ্গানা থেকেই কিন্তু এসছিল মালিক কাফুরের হাত ধরে আলাউদ্দিন খলজির সময়ে, এবং এই সময় তেলেঙ্গানার রাজা ছিলেন প্রতাপরুদ্রদেব। প্রতাপরুদ্রদেব দিল্লিকে বাৎসরিক কর দিতে সম্মত হলেন এবং দিল্লির আনুগত্য স্বীকার করলেন। এর বিনিময়ে অবশ্যই প্রতাপরুদ্রদেবকে তার রাজ্য কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে আলাউদ্দিন খলজির স্ট্র্যাটেজিকে তোমরা এবার ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। দেবগিরির ক্ষেত্রে উনি কী স্ট্র্যাটেজি নিলেন এবং তেলেঙ্গানার ক্ষেত্রে কী স্ট্র্যাটেজি নিলেন, এবং সমগ্র উত্তর ভারতের ক্ষেত্রে ওনার কী কৌশল ছিল। তোমরা নিজেরাই ভাবতে থাকো, দেখবে তোমরা নিজেরাই উত্তর পেয়ে যাবে। এর পরবর্তী যে অভিযান তা ছিল হৈসল রাজ্যের বিরুদ্ধে। সময়কাল 1310-11। এই সময়কালগুলো তোমরা কিন্তু খেয়াল রাখবে, কারণ সেই একই হৈসল রাজ্য থেকে ধনসম্পদ ও হাতি সংগ্রহ করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। যদিও আমির খসরু উনি বলেছিলেন যে আলাউদ্দিন খলজি এই যে সুদূর দক্ষিণে অভিযান প্রেরণ করেছিলেন, এর পিছনে ইসলামের প্রসারের একটি উদ্দেশ্য ওনার ছিল, কিন্তু অধিকাংশ ঐতিহাসিকই আমির খসরুর এই মতকে অতটা গুরুত্ব দিতে চাননি। তাদের মতে আলাউদ্দিন খলজির আসল উদ্দেশ্য ছিল ধনসম্পদ সংগ্রহ করা। আলাউদ্দিনের নির্দেশে আবার মালিক কাফুর 1310 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে এক বিরাট বাহিনী নিয়ে হৈসল রাজ্যের উদ্দেশ্যে অগ্রসর হন। মালিক কাফুরের যাত্রাপথটি তোমরা খেয়াল করো। সেই মালব থেকে গুজরাট, গুজরাট থেকে দেবগিরি হয়ে এবার তিনি তেলেঙ্গানা রাজ্য ঘুরে হৈসলে আসছেন। এই অভিযানে দেবগিরির রাজা রামচন্দ্র দেব এবং তেলেঙ্গানার প্রতাপরুদ্র দেবের কাছ থেকে সমস্ত রকমের সক্রিয় সাহায্য কিন্তু মালিক কাফুর পেলেন। সুলতানি বাহিনী যখন হৈসল রাজ্যের প্রায় কাছাকাছি চলে এসছে, তখন হৈসলরাজ তৃতীয় বীর বল্লাল কিন্তু রাজধানীতে ছিলেন না। উনি আরও দক্ষিণে পাণ্ডরাজ্যে সে সময় যে উত্তরাধিকার যুদ্ধ চলছিল তাতে ইনভলভ হয়ে পড়েছিলেন, এবং উনি যখন খবর পেলেন যে ওনার রাজ্য সুলতানি বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে, তড়িঘড়ি উনি
রাজধানী দারসমুদ্রে ফিরে এলেন, কিন্তু সেই পরিস্থিতিতে ওনার প্রায় কিছুই করার ছিল না। ফলে প্রায় বিনা যুদ্ধেই মালিক কাফুরের কাছে তিনি আত্মসমর্পণ করেন। তৃতীয় বীর বল্লাল ভবিষ্যতে দিল্লির অধীনতা মেনে চলতে এবং বাৎসরিক কর প্রদান করতে স্বীকৃত হন। প্রচুর পরিমাণ ধনসম্পদ ও বেশ কিছু হাতি দিল্লিতে এই সময় পাঠানো হয়। এই সময়ই মালিক কাফুর পাণ্ড্য রাজ্যের কথা জানতে পারেন এবং উনি জানতে পারেন যে পাণ্ড্য রাজ্যে এই সময় ভ্রাতৃবিরোধ চলছে। ফলে এই পাণ্ড্য রাজ্য অভিযানের একটি পরিকল্পনা উনি নিয়ে ফেললেন। তাহলে পাণ্ড্য রাজ্যে যে অভিযান তা হয়েছিল 1311 খ্রিস্টাব্দে। 1311 খ্রিস্টাব্দের মার্চ মাসে মালিক কাফুর পাণ্ড্য বা মাওয়ার রাজ্যের উদ্দেশ্যে অভিযান শুরু করেন। হৈসল রাজ্যের রাজা তৃতীয় বীর বল্লাল সাহায্য করেন সম্পূর্ণ এই অচেনা পথে মালিক কাফুরকে অগ্রসর হতে। তাহলে খেয়াল করো, প্রথমে দেবগিরির সাহায্য নিয়ে তেলেঙ্গানা, তারপরে তেলেঙ্গানার সাহায্য নিয়ে হৈসল, তারপরে হৈসলের সাহায্য নিয়ে পাণ্ড্য। কি অদ্ভুত এই 1 by 1 পলিসিতে একের পর এক রাজ্য সুলতানি বাহিনী দখল করে চলেছে। এ সময় পাণ্ড্য রাজ্যের রাজা কুলশেখরের মৃত্যুর পর তার দুই পুত্র সুন্দর পাণ্ড্য ও বীর পাণ্ড্য সিংহাসন দখলের লড়াইয়ে মত্ত হন। বীর পাণ্ড্য সিংহাসন দখল করলে সুন্দর পাণ্ড্য মালিক কাফুরের সাহায্য প্রার্থনা করেন। মালিক কাফুর রাজধানী মাদুরাইতে উপস্থিত হলে রাজা বীর পাণ্ড্য দিল্লির বশ্যতা স্বীকার না করেই আত্মগোপন করেন। কাফুর তার সন্ধান না পেয়ে মাদুরাই লুণ্ঠন করেন। ঐতিহাসিক ফেরিস্তার বিবরণ অনুসারে কাফুর সেতুবন্ধর রামেশ্বরম পর্যন্ত অগ্রসর হন এবং সেখানকার বিখ্যাত মন্দিরটি ধ্বংস করে তার স্থানে একটি মসজিদ নির্মাণ করেন। যদিও সমকালীন অনেক ঐতিহাসিক বা পরবর্তীকালে যে সমস্ত ঐতিহাসিক যেমন KS লাল এই ঘটনার মধ্যে কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাননি। ওনার মতে মালিক কাফুর মাদুরাই থেকেই দিল্লিতে ফিরে এসেছিলেন। তো যাই হোক, 1311 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মালিক কাফুর দিল্লি ফিরে এলেন। সঙ্গে নিয়ে এলেন প্রায় 512টি হাতি, 5000 ঘোড়া, 96,000 মণ সোনা, 500 মণ মূল্যবান মণিমাণিক্য। পাণ্ড্যরাজ্য থেকে কাফুর যে বিশাল ধনসম্পদ লুণ্ঠন করেছিলেন তা ইতিপূর্বে কোনো অভিযান থেকে পাননি। বলা হয় যে এই সম্পদের পরিমাণ জানতে পারলে কবরে শায়িত গজনির সুলতান মাহমুদও চমকে উঠতেন। এর পরবর্তী যে অভিযান তা হচ্ছে 1313 খ্রিস্টাব্দে আবার দেবগিরির বিরুদ্ধে। তো যে দেবগিরির সঙ্গে এত ভালো সম্পর্ক আলাউদ্দিন খলজি তৈরি করেছিলেন, সেই দেবগিরির বিরুদ্ধে 1313তে আবার অভিযান কেন পাঠাতে হলো? কারণ 1312 খ্রিস্টাব্দে দেবগিরির রাজা রামচন্দ্র দেবের মৃত্যু হয়। এরপর দেবগিরির সিংহাসনে বসলেন তার জ্যেষ্ঠ পুত্র শঙ্কর দেব বা সিংহন দেব। সিংহাসনে বসেই তিনি দিল্লির অধীনতা অস্বীকার করেন এবং বার্ষিক করদান বন্ধ করে দেন। খুব স্বাভাবিক এই রিয়াকশন, কারণ আমরা ইতিমধ্যেই জেনেছি যে রামচন্দ্র দেবের পুত্ররা কিন্তু তার পিতার সাথে আলাউদ্দিন খলজির এই সম্পর্ককে ভালোভাবে গ্রহণ করেননি শুরু থেকেই। ফলে পিতার মৃত্যুর পর যে এই রকম একটা ডিসিশন শঙ্করদেব বা সিংহনদেব নেবেন সেটা খুব স্বাভাবিক ছিল। এছাড়াও শঙ্করদেবের আরেকটি ব্যক্তিগত রাগও ছিল। সেটা কি? গুজরাটের রাজা রায়করণ যখন পালিয়ে এসেছিলেন তার শিশুকন্যা দেবলা দেবীকে নিয়ে এবং বেশ কয়েক বছর তিনি যখন দেবগিরিতে অবস্থান করেন, তখন রায়করণের কন্যা দেবলা দেবীর সঙ্গে শঙ্করদেবের বিবাহের কথা কিন্তু হয়েছিল। কিন্তু আমরা ইতিমধ্যেই কি জেনেছি যে 1307-8 খ্রিস্টাব্দে যখন দেবগিরি অভিযান করেছিল সুলতানি বাহিনী, তখন দেবলা দেবীকে দেবগিরি অঞ্চল থেকে উদ্ধার করে দিল্লিতে পাঠানো হয় এবং তারপর আলাউদ্দিন খলজির জ্যেষ্ঠ পুত্র খিজির খানের সঙ্গে দেবলা দেবীর বিবাহ হয়। তো শঙ্করদেব এই অপমানের জ্বালাও কিন্তু ভুলতে পারেননি। তো যাই হোক, শঙ্করদেবের এই আচরণে আলাউদ্দিন খলজি ভীষণ রকম অসন্তুষ্ট হলেন এবং মালিক কাফুরকে 1313 খ্রিস্টাব্দে শঙ্করের বিরুদ্ধে প্রেরণ করেন। এটাই আলাউদ্দিনের শেষ দাক্ষিণাত্য অভিযান। শঙ্করদেব যুদ্ধে পরাজিত ও নিহত হন। দেবগিরি এবার কিন্তু দিল্লির অধীনস্থ হয়, মানে দেবগিরিকে এবার সরাসরি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হলো। দিল্লির কর্তৃত্ব সুদৃঢ় করার উদ্দেশ্যে মালিক কাফুর আরও 2 বছর মানে 1315 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দেবগিরিতেই উনি অতিবাহিত করলেন। তো আলাউদ্দিন খলজির এই যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার নীতি, এই আলোচনা থেকে আমরা কিন্তু বেশ কয়েকটি সিদ্ধান্তে পৌঁছতে পারি। প্রথমত,
উত্তর ভারতের ক্ষেত্রে আলাউদ্দিন খলজি যে নীতিটি নিয়েছিলেন তা হচ্ছে সরাসরি রাজ্য দখলের নীতি। নিশ্চয়ই তোমরা তা খেয়াল করেছো যে উনি গুজরাট, রণথম্বর, চিতোর, মালব যে অঞ্চলই দখল করেছেন সেখানেই উনি ওনার নিজস্ব অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছিলেন এবং চেষ্টা করেছিলেন তা সরাসরি দিল্লি সাম্রাজ্যের কন্ট্রোলে নিয়ে আসতে। কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে আলাউদ্দিনের স্ট্র্যাটেজি সম্পূর্ণ অন্যরকম ছিল। বলা যেতে পারে যে দক্ষিণ ভারতের ক্ষেত্রে আলাউদ্দিন গ্রহণ করেন বাস্তববাদী নীতি, বা যেখানে যেরকম প্রয়োজন সেই রকম নীতি। প্রথমে আমরা দেখলাম যে দেবগিরির সঙ্গে একটি অসাধারণ সুসম্পর্ক উনি তৈরি করলেন এবং দেবগিরিকে বাকি দাক্ষিণাত্য বিজয়ের একটি বেস ক্যাম্প হিসেবে বানিয়ে নিলেন। এরপর তেলেঙ্গানা উনি জয় করলেন, কিন্তু তেলেঙ্গানার রাজাকে তার রাজ্য ফিরিয়ে দিলেন। হৈসল রাজ্যের ক্ষেত্রেও একই নীতি গ্রহণ করলেন। আসলে আলাউদ্দিন খলজি বুঝতে পেরেছিলেন যে সুদূর দিল্লি থেকে এই দাক্ষিণাত্যের তেলেঙ্গানা, হৈসল বা পাণ্ড্য রাজ্য যদি উনি সরাসরি নিয়ন্ত্রণ করতে যান সেটা কখনোই ওনার পক্ষে সম্ভব হবে না। তার চেয়ে বরং এই সমস্ত অঞ্চলে রাজাদের আনুগত্য এবং তার বিনিময়ে বাৎসরিক কর এবং অর্থ সম্পদ পেলেই ওনার কিন্তু প্রশাসন পরিচালনা অনেক বেশি সহজ হয়ে উঠবে। এটা যেমন একটি দিক, তেমনি এই যে সাম্রাজ্য বিস্তার, এই সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে আলাউদ্দিনের নিজস্ব স্ট্র্যাটেজি বা সেটা সফল হওয়া যেমন একটি দিক ছিল, তেমনি ভারতীয় রাজাদের যে একটি ভয়ঙ্কর রকমের দুর্বলতা সেটাও কিন্তু চোখে পড়ল। খেয়াল করে দেখো যে আলাউদ্দিন রাজপুতানার বিরুদ্ধে যখন একের পর এক অভিযান করছেন, পার্শ্ববর্তী রাজপুত রাজ্যগুলো কিন্তু অন্য রাজ্যের সাহায্যে কেউ এগিয়ে আসেননি। ধরো রণথম্বর উনি যখন আক্রমণ করলেন তখন যদি চিতোর, জালোর, সিওয়ানা এরা সবাই এগিয়ে আসতো, তাহলে আলাউদ্দিন খলজির পক্ষে এই ধরনের মিলিত প্রতিরোধকে চূর্ণ করা অতটা সহজ কিন্তু হতো না। কিন্তু বরাবর আমাদের ভারতবর্ষের ইতিহাসের দিকে যদি আমরা খেয়াল করি, এর আগেও আমরা দেখেছি সুলতান মেহমুদ, মোহাম্মদ ঘুরি যখন ভারত অভিযান করছেন তখন এই ধরনের মিলিত প্রতিরোধ ভারতীয় রাজারা কিন্তু করতে পারেননি। তারা তাদের সংকীর্ণ স্বার্থে এতটাই আচ্ছন্ন হয়েছিলেন যে এইভাবে একজোট হয়ে তারা বৃহত্তর শক্তির বিরুদ্ধে কিন্তু কখনোই অবতীর্ণ হতে পারেননি। রাজপুত রাজাদের ব্যক্তিগত দক্ষতা, যোগ্যতা সম্পর্কে কিন্তু কোনো প্রশ্নচিহ্নই ওঠে না, কিন্তু তাদের এই যে সংকীর্ণ জাতীয় চেতনা তা কিন্তু আলটিমেটলি তাদের সফল হতে দেয়নি। দক্ষিণ ভারতের ক্ষেত্রে খেয়াল করো, দেবগিরির রাজা দিল্লির অনুগত হলেন এবং তিনি তার পার্শ্ববর্তী রাজ্যের বিরুদ্ধে সার্বিকভাবে সাহায্য করে চললেন। তেলেঙ্গানার শাসকও হৈসল রাজ্য দখল করতে সাহায্য করলেন। আবার হৈসল রাজ তিনিও কিন্তু পাণ্ড্য রাজ্যের বিরুদ্ধে অভিযানে সাহায্য করলেন। এরাও কিন্তু একজোট হতে পারলেন না। বৃহত্তর সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একজোট না হতে পারার এই যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডি কিন্তু পরবর্তী সময় ব্রিটিশদেরও সাহায্য করেছিল ভারতবর্ষে বিরাট সাম্রাজ্য তৈরি করতে। শেষ যে কথাটি বলবো তা হচ্ছে, অনেকেই বলে থাকেন যে আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযান করেছিলেন ইসলামের সম্প্রসারণের জন্য, ইসলাম যাতে দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়তে পারে এই মহান কর্তব্যের তাগিদেই উনি দাক্ষিণাত্যে অভিযান পাঠিয়েছিলেন। কিন্তু আমার মনে হয় যে তোমরাও এই যে ডিসকাশনটা শুনলে এখান থেকে তোমাদেরও একটি সিদ্ধান্ত হতে পারে যে আলাউদ্দিনের এই অভিযানগুলি থেকে কোথাও কিন্তু বোঝা গেল না যে তিনি ইসলামের সম্প্রসারণের জন্য এই অভিযানগুলো পাঠিয়েছিলেন। তাহলে দেবগিরি, তেলেঙ্গানা, হৈসল এই সমস্ত রাজ্যের রাজাদের উনি ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা করতে পারতেন, বা এই সমস্ত অঞ্চলের প্রজাদেরও কিন্তু ইসলামে ধর্মান্তরিত করার কোনো রকম চেষ্টা করা হয়নি। আসলে ওনার উদ্দেশ্যই ছিল যে দক্ষিণ ভারতের এই রাজ্যগুলো থেকে যত পরিমাণ সম্পদ আহরণ বা লুণ্ঠন করা যায় তা করার, যাতে তিনি দিল্লিতে বসে তার সরাসরি সাম্রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেশন সেই অ্যাডমিনিস্ট্রেশনকে সফলভাবে পরিচালনা করতে পারেন। তো পরিশেষে এটাই বলবো যে দক্ষিণ ভারতের বিরুদ্ধে অভিযানের সূচনা করে আলাউদ্দিন পরবর্তী পর্যায়ে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মেলবন্ধন দ্বারা ভারত সাম্রাজ্য গঠনের পথ কিন্তু প্রশস্ত করেন। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। বাই।